দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের আমাটির ভেপু যে গল্পটি শুরু করেছিলাম, প্রত্যেকটি পর্ব নিয়ে আলোচনা করছি। সেই আমাটির ভেপুর আজ নতুন একটি অধ্যায়, রাজপুত্র অজয়, সেটি নিয়ে আজ আমরা আলোচনা করব। এই অধ্যায়ের শুরুতেই আমরা দেখতে পাই যাত্রা আরম্ভ হয়েছে। চারিদিকে কেউ নেই, মানে কেউ নেই বলতে অপুর মনে হয় কেউ নেই, সে শুধু একাই সেখানে রয়েছে এবং তার সামনে নীলমণি হাজরার দল যাত্রা করছে। যাত্রা ক্রমেই এগোতে থাকে, মানে পালা একের পর এক চলতে থাকে। অপুর যেন ভীষণ ভালো লাগে, সে মুগ্ধ হয়ে যাত্রা দেখতে থাকে। তারপরে হঠাৎ পেছন থেকে কে যেন একটা বলে বসে, কেমন দেখছো যাত্রা খোকা? তখন সে পিছনে চেয়ে দেখে তার বাবা কখন যে এসে বসেছে তার পিছনে, সে তো জানতেই পারেনি। বাবার দিকে চেয়ে অপু জিজ্ঞেস করলো, দিদি এসেছে বাবা? কোথায় বসেছে? নিশ্চয়ই চিকের মধ্যে বসেছে। এই যাত্রাপালায় তখন দেখানো হচ্ছিল মন্ত্রীর গুপ্ত ষড়যন্ত্রে রাজা রাজ্যচ্যুত হয়ে স্ত্রীকে নিয়ে বনে বনে ঘুরছিল। তখন একটি করুণ সুরের একটি মিউজিক, মানে একটি সঙ্গীত সেখানে চলছিল। রাজা সেই করুণ রস, মানে যাত্রাপালার করুণ রস ধরে রাখার জন্য এক পা করে ধীরে ধীরে স্ত্রীকে নিয়ে এগোচ্ছিলেন এবং এখান থেকে তিনি বোঝাতে চেয়েছিলেন যে তিনি তার স্ত্রীকে নিয়ে বনের মধ্যে গমন করছেন। বিশ্বস্ত রাজ সেনাপতি যে ঠকিয়েছিল, সে এমন ভাবে রেগে যায় সে যে সেটি দেখে কোনো মৃগী রোগী যেমন করে কাঁপে, ঠিক সেরকম মনে হচ্ছিল। অপু একা একা বসে অপলক চোখে সেই দৃশ্যগুলি গিলছিল। এমন দৃশ্য সে যেন কখনোই দেখেনি। আসলে যাত্রাপালা অপু জীবনে তো তেমন দেখেনি, তাই তার কাছে এই দৃশ্যগুলি ভীষণ মনোমুগ্ধকর লাগছিল। তারপর কোথায় চলে গেলেন রাজা, কোথায় চলে গেলেন রানী, সেটার কোনো পাত্তা নেই। বনের মধ্যে শুধু ঘুরে বেড়াচ্ছিলেন রাজপুত্র অজয় ও তার বোন ইন্দুলেখা। কেউ নেই যে তাদের বন থেকে রক্ষা করবে, মানে কেউ একটু সাহায্য করবার নেই এই ভাই বোন দুটোকে। রাজপুত্র অজয়ের জন্য ইন্দুলেখা ফল আনতে যায়, ফল আনতে গিয়ে ইন্দুলেখা সেখান থেকে আর ফিরে আসে না। রাজপুত্র অজয় যখন দেখতে পেলেন যে তার বোন ইন্দুলেখা ফিরে আসছে না, তখন রাজপুত্র অজয় সেই বনের মধ্যে তার বোনকে খুঁজতে বের হলেন। অনেকক্ষণ খোঁজার পর নদীর ধারে তার বোনকে মৃত অবস্থায় সে দেখতে পেল। আসলে তার বোন খিদার তাড়নায় নদীর ধারে গিয়ে মরে গিয়েছিল, মানে মারা গিয়েছিল। আসলে অজয়ের বোন ইন্দুলেখা খিদার তাড়নায় বিষ ফল খেয়ে নিয়েছিল, যার ফলে তার মৃত্যু হয়। যাই হোক, বোনের মৃতদেহ দেখে অজয় গলা ছেড়ে করুণ সুরে গান গাইতে থাকে। সেই গান হলো, কোথা ছেড়ে গেলি এ বন কান্তারে, প্রাণপ্রিয় প্রাণ সাথী রে। এই গানটি শুনে অপু তো ভীষণ মুগ্ধ হয়ে পড়ে। এতক্ষণ সে চেয়ে চেয়ে শুধু অভিনয় দেখছিল, কিন্তু এই কথাগুলি শোনার পর অপু যেন ডুকরে ডুকরে কাঁদতে শুরু করলো। এছাড়াও এই যাত্রাপালায় দেখানো হয়েছিল কলিঙ্গ রাজের সঙ্গে বিচিত্রকেতুর কি ভীষণ তরোয়াল খেলার যুদ্ধ, মানে তরোয়াল দিয়ে যুদ্ধ। মাঝে মাঝে যাত্রাপালায় যখন ব্রেক হচ্ছিল, মানে মাঝে মাঝে বিরতি দেয় না, যখন এমনি গান হচ্ছিল, কোনো অভিনয়
হয়নি। তখন সেই সময় হরিহর অপুকে জিজ্ঞেস করছিল, ঘুম পাচ্ছে খোকা, বাড়ি যাবে? অপু তো অবাক হয়ে যায়, ঘুম? সর্বনাশ, সে বাড়ি কখনোই যাবে না। তার বাবাকে না করে দেয়। তখন তার বাবা তাকে ডেকে বলে, এই নাও খোকা, 2 পয়সা রাখো, কিছু কিনে খেও। হরিহর সেই সময় বাড়ি চলে যায়। অপুর হাতে এখন আগের 2 পয়সা, এখন 2 পয়সা, 4 পয়সা। অপুর খুব ইচ্ছে হলো 1 পয়সা দিয়ে একটু পান কিনে খাওয়ার। পানের দোকানে গিয়ে দেখলো ভীষণ ভিড়। পানের দোকানে সেনাপতি বিচিত্রকেতু এসে তলোয়ারটি বুকের মধ্যে গুজে রেখে শোঁ শোঁ করে সিগারেট খাচ্ছিলেন। সেই বিচিত্রকেতুকে তো সবাই যাত্রাপালায় দেখেছে, তাকে এখানে পানের দোকানে এসে সিগারেট খেতে দেখে রথযাত্রার মতো তাকে ঘিরে ভিড় করে সবাই দাঁড়িয়েছে। তো যাই হোক, অপুও তাকে দেখে দাঁড়ালো। তারপর কোত্থেকে অজয়, মানে সেই যে রাজপুত্র অজয়, যে তার বোন হারিয়ে যাওয়ার জন্য করুণ সুরে কাঁদছিল, সেই রাজপুত্র অজয় পানের দোকানে এসে হাজির। অজয় বিচিত্রকেতুর কাছে 1 পয়সা চাইলো, বলল, কিশোরীদা, 1 পয়সার পান খাওয়াও না। সেনাপতি, যাই হোক, যে কিশোরীদা, সে যে সেনাপতি সেজেছিল, সে অজয়কে খাওয়ালো না, মানে না করে দিল। তারপর বলল, ও বেলা যে দুজন মিলে সাবান মাখলে, আমাকে একবারও বলেছিলে? অজয় আবার তাকে অনুরোধ করে বলল, দাও না কিশোরীদা, পান খাওয়াও না কিশোরীদা, আমি বুঝি তোমাকে কখনো কিছুই খাওয়াই না। যাই হোক, সেই কিশোরীদা তাকে অবজ্ঞা করে, মানে তাকে পাত্তা না দিয়ে সেখান থেকে চলে গেল। রাজপুত্র অজয় অপুর মতো বয়সী হবে, টুকটুকে একটি সুন্দর দেখতে ছেলে, গানের গলাও ভীষণ ভালো। অপু কিছুটা যেন অজয়ের প্রতি মুগ্ধ হয়ে যায় তার অভিনয় দেখে এবং গানের গলা শুনে। তারপর মনে হয় তার সাথে গিয়ে আলাপ করে সে। যাই হোক, পরে নিজের সাহস জুগিয়েই অজয়কে গিয়ে বলেই বসে, পান খাবে? অজয় যেন একটু অবাকই হয়ে যায়, তুমি আমাকে পান খাওয়াবে? নিয়ে আসো, তাহলে দুজন মিলেই খাই। তারপর থেকে দুজনের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়। এত সুন্দর তাদের মধ্যে ভাব তৈরি হয়ে যায় যে দুজনে মনের ভাব বিনিময় করতে থাকে, মানে তারা যেন বহু দিনের পরিচিত কোনো বন্ধু। অজয় অপুকে জিজ্ঞেস করে, তোমাদের বাড়ি কোথায় ভাই? এই পাড়ায় আমাকে যে বাড়িতে খাওয়ার কথা বলেছে, সেই বাড়ির লোকেরা অনেক দেরি করে খেতে দেয়, আর তোমাদের বাড়িতে কে খাচ্ছে এখন? আসলে ব্যাপারটা একটু পরিষ্কার করে দেই। যাত্রাপালার লোকেরা যখন গ্রামে আসে, যাত্রাপালায় তো অনেক লোক, প্রত্যেকটি লোককে কমিটি থেকে ভাগ করে দেয়, তোমরা দুজন এই বাড়িতে খাবে, তোমরা দুজন এই বাড়িতে খাবে, তোমরা এই বাড়িতে খাবে। প্রত্যেকটা বাড়িতে লোকজন ভাগ করে দেয়। অজয়ের ভাগ পড়েছিল অন্য বাড়িতে, অপুদের বাড়িতে অন্য লোক আসতো। অপু তখন বলল, আমাদের বাড়িতে যে লোকটি আসে, আজকে তাকে দেখলাম ঢোলক বাজাচ্ছিল। অপু বলল, তুমি না হয় কালকে থেকে আমাদের বাড়ি যেও, সেই ঢোলক আলা লোকটি না হলে তোমার জায়গায় ও বাড়িতে চলে যাবে, ঠিক আছে? কেমন? আমি কাল তোমাকে আমাদের বাড়িতে যাওয়ার জন্য ডাকতে আসব। তারপর দুজন মিলে এদিক ওদিক কিছুক্ষণ ঘুরলো। তারপর অজয় বলল, ভাই, এখন আমার যাত্রার সিনের সময় হয়ে এসেছে, এখন আমি ভেতরে যাই। শেষ রাত্রে যখন যাত্রা ভাঙলো, অপু একা একা বাড়িতে ফিরল। অপু তো যাত্রা মন দিয়ে দেখেছে, তার মনে হয়েছে যাত্রা যেন খুব সুন্দর হয়েছে। তার দিদি জেগে উঠে জিজ্ঞেস করলো, কিরে অপু, কেমন দেখলি যাত্রা? অপু বলল, খুব সুন্দর। তারপর অপু তার মাকে জানায়, অজয় কাল থেকে আমাদের বাড়িতে খেতে আসবে মা, আর যে লোকটি আসতো সে অন্য বাড়িতে যাবে। দুর্গা বলল,
যে কেমন দেখলি বল না। অপু বলল, খুব সুন্দর দিদি, বিশেষত গানগুলো এত সুন্দর করেছে যে মন ছুঁয়ে গিয়েছে। একটু সকাল করেই মানে একটু দেরি করেই অপুর ঘুম ভাঙলো সেদিন। আসলে যাত্রাপালা শুনে বাড়ি ফিরতেও তো একটু রাত হয়ে গিয়েছিল, আর তাছাড়াও শুয়ে শুয়েও সে অনেক কথা চিন্তা করছিল। যখন সকালবেলা ঘাটের মেয়েরা কথা বলতে বলতে যাচ্ছিল, অপুর বারবার যেন মনে হচ্ছিল সেই যাত্রাপালার এক একটি ক্যারেক্টার, মানে মহিলা ক্যারেক্টার, সেই মেয়েগুলি। কেউ বা ধীরাবতী, কেউ বা কলিঙ্গের মহারানী, কেউ বা রাজপুত্র অজয়ের বোন, কেউ বা রাজপুত্র অজয়ের মা, ইত্যাদি ইত্যাদি। কাল রাজকন্যা ইন্দুলেখার যে চিত্র অপু মনে মনে সাজিয়েছিল, সেই ইন্দুলেখার চিত্রের সঙ্গে যেন দুর্গার মিল সে খুঁজে পেয়েছিল। দুপুর বেলা খাবার জন্য অপু গিয়ে অজয়কে ডেকে নিয়ে আসলো। অপুর মা দুজনকে একসাথে বসিয়ে খেতে দিল এবং অজয়ের পরিচয় তার কাছ থেকে জানতে চাইল। অজয় জানায় সে ব্রাহ্মণের ছেলে, তার বাপ মা নেই, এক মাসির কাছে সে বড় হয়েছে, কিন্তু সেই মাসিও এখন মারা গিয়েছে। আর বহু বছর হলো অজয় এই যাত্রাপালায় কাজ করছে। এসব কথা শুনে সর্বজয়ার ভীষণ মায়া হলো সেই ছেলেটির প্রতি। সে খুব আদর করে ছেলেটিকে পেট ভরে খাওয়ালো। দেখো, সর্বজয়ারা তো বেশি বড়লোক ছিল না, গরিবই ছিল। খাওয়া দাওয়ার আয়োজন বেশি ছিল না, তবুও যেটুকু ছিল সেটুকুই অজয় তৃপ্তি সহকারে খেলো এবং সর্বজয়াও খুব আদর করে তাকে খাওয়ালো। খাওয়ার পরে অপু বলল, মা ওকে বলো না কালকে যে গানটি করেছিল সেই গানটি যেন আবার এখানে করে। অজয় গলা ছেড়ে গানটি করলো। অপু তো মুগ্ধ হয়ে সেই গানটি শুনলো। এছাড়াও সর্বজয়া তার চোখের পাতা যেন ভিজে আসলো এই গানটি শুনে। সর্বজয়ার যেন বারবার মনে হতে থাকলো, এমন একটি সুন্দর ছেলের মা বাবা কেউ নেই, তার প্রতি যেন মায়া হলো। সর্বজয়া তাকে বলল, বিকেলে মুড়ি ভাজবো, কোনো লজ্জা করবে না, এসে গরম গরম মুড়ি খেয়ে যাবে। তাছাড়াও যত দিন থাকবে এই পাড়ায়, যখন খুশি ইচ্ছে আমাদের বাড়ি চলে আসবে। তারপর অপু অজয়কে নিয়ে নদীর ধারে ঘুরতে গেল। সেখানে গিয়ে অজয় বলল, তোমারও তো গলা খুব সুন্দর, তুমি আমাকে একটি গান শোনাও না। অপুর খুব ইচ্ছে হলো অজয়ের কাছে গলা ছেড়ে গান গেয়ে খুব বাহাদুরি নেবে, কিন্তু অজয় হলো একজন প্রফেশনাল গায়ক, মানে সে তো প্রফেশনালি গান করে, তাই তার কাছে অপুর বাহাদুরি করে কোনো লাভ হবে কি, এটিও সে ভাবতে থাকলো। নদীর ধারে চলতে চলতে শিমুল গাছের তলায় এসে সেই বাঁশঝোপের ধারে তারা দুজন একটু বসলো। অপু অনেক কষ্টে তার লজ্জা ভেঙে একটি গান শুরু করলো। গানটি হলো, শ্রী চরণে ভার একবার গা তোলো হে অনন্ত। এটি ছিল দাশু রায়ের পাঁচালীর গান। বাবার কাছে শুনে সে গানটি খাতায় লিখে নিয়েছিল। অজয় অবাক হয়ে যায়। সে বলে, তোমার কত সুন্দর গানের গলা ভাই, তুমি গান শেখো না কেন? অপুকে এমন কথা বলায় অপু ভীষণ আনন্দিত হয় এবং সে আরেকটি গান অজয়কে শোনায়। সেই গানটি ছিল, খেয়ার আসে বসে রে মন, ডুবলো বেলা খেয়ার ধারে। তার দিদি কোথা থেকে যেন এই গানটি শিখে এসেছিল এবং বাড়িতে গানটি করত। অপু তার দিদির কাছ থেকে শুনে গানটি মুখস্থ করে নিয়েছিল। তারপর তারা দুজন মিলে অনেকক্ষণ আড্ডা মারলো
এবং যখন তখন তারা দুজন মিলে এখন কথাবার্তা বিনিময় করে, মানে ঘুরে বেড়ায়। গানটা যখন শুনছিল, মানে অপুর গলায় গান শোনার পর অজয়ের মনে হলো অপু যদি একটু গান শেখে, যখন তখন যাত্রাপালায় যদি যোগ দেয়, সে 15 টাকা বেতন পাবে। অপু এর আগেও বহুবার তার দিদির সামনে গলা ছেড়ে গান করেছে। তার দিদিকে এসে জিজ্ঞেস করেছে, দিদি আমার গলা কেমন? এবং তখন তার দিদি বলেছে, তোর খুব সুন্দর গলা, মানে এটা বলে আশ্বাস দিয়েছে। তার দিদি যতই সুন্দর আশ্বাস দেখ না কেন, একজন যাত্রাওয়ালার কাছ থেকে অপু যখন সার্টিফিকেট পেল, মানে তার সুন্দর গলার সার্টিফিকেট পেল, তখন তার ভীষণ আনন্দ হতে থাকলো, যেটি এতদিন হয়নি। অজয় বলেছিল, ভাই অপু তোমার গানটা আমাকে শেখাও না। তারপর দুজন মিলে সেই গানটি গলা ছেড়ে গাইতে থাকছিল। অজয় তার সাথে কথা বলে মনের অনেক জমানো কথা বলে ফেলল। সে এতদিনে 40 টাকা জমিয়ে ফেলেছে কাজ করে, সেটিও বলল। আর একটু বড় হলে অজয় সেই যাত্রাপালার দল ছেড়ে দেবে, কারণ অধিকারী তাকে খুব মারে। অজয় অধিকারীর যাত্রাপালা ছেড়ে দিয়ে আশুতোষের যাত্রাপালায় যোগদান করবে, কারণ সেখানে ভালো মন্দ খেতে পাওয়া যায়। সেখানে রাত্রিবেলা লুচি দেয়, না হলেও 3 আনা পয়সা খোরাকি দেয় খাবার জন্য। সেই দল ছাড়লে, মানে অধিকারীর দল ছাড়লে, অজয় কিছুদিন এসে অপুদের বাড়িতে থেকে যাবে, এটিও বলে। বৈকালে কিছুক্ষণ থাকার পর অজয় বলে যে আমার পালার সময় হয়ে এসেছে, আমি এখন আসি। যদি পরশুরামের দর্প সংহার যাত্রাপালা হয়, তাহলে অজয়কে নিয়তি সাজতে হবে, সেটি সে বলে গেল। আরো 3 দিন সেই গ্রামে যাত্রাপালা হলো। গ্রামের লোকজনের মুখে এখন তো যাত্রাপালা ছাড়া আর কোনো কথাই নেই। উঠতে বসতে খেতে ঘুমোতে সব সময় যেন যাত্রা আর যাত্রা। গ্রামের মেয়ে বউরা যাত্রাপালার দলের ছেলেদের বাড়িতে ডেকে নিয়ে যেত এবং নিয়ে গিয়ে ভালো ভালো গান তাদের কাছ থেকে শুনতো। অপুও অজয়কে সাথে করে নিয়ে এসে বাড়িতে আরো 2-3টে গান শিখে ফেললো এবং খুব পক্ত হয়ে উঠল অপু সেই গানে। অজয় একদিন বলল, ভাই অপু চল আমার সাথে যাত্রাপালায় গান করবি। আসলে অজয় গিয়ে যাত্রাপালার সবাইকে বলেছিল অপু খুব ভালো গান করতে পারে। তখন তারাই বলেছিল, তাহলে অপুকে একদিন নিয়ে এসো না, আমরা অপুর গলায় গান করাবো এই যাত্রাপালায়। যাই হোক, সবাই যখন জোরাজুরি করলো, অপু একটি গান করলো সেখানে। তারপর অধিকারীর সামনে তাকে নিয়ে যাওয়া হলো, সেখানেও অপু একটি গান করলো। অধিকারী ছিল কালো রঙের একজন ভুঁড়িওয়ালা লোক। আসর জুড়ে সে বসে থাকে এবং গান করে। অধিকারীর সামনে যখন অপু গান করলো, অধিকারী মুগ্ধ হয়ে বললে, আসো না খোকা আমাদের দলে, গান করবে। এ কথা শোনার পর গর্বে যেন অপুর বুক ফুলে উঠল। এছাড়াও সবাই বলতে থাকলো, চলে আসো খোকা আমাদের দলে, আমাদের এখানে তোমাকে নিয়ে নেব। অপুর তো খুব ইচ্ছা, সে তখনই চলে যায় তাদের সাথে। আসলে তার মনে মনেও বাসনা ছিল সে যাত্রা দলে চলে যাবে, কিন্তু বাড়ি থেকে তাকে কি যেতে দেবে? যাই হোক, অপু তাও অজয়কে জিজ্ঞেস করলো, আচ্ছা ধরো অজয়, আমি যদি তোমাদের যাত্রা দলে যাই, আমাকে তোমরা কি পার্ট দেবে, মানে আমাকে তোমরা কি শিখতে, কি করতে দেবে? অজয় তখন বলল, এই ধরো কারো সখী টখী ইত্যাদি আর কি, সাইড রোল করতে দেব। কিন্তু অপুর তো ওগুলো করার ইচ্ছে নেই। অপু তো এগুলি সাজতে চায় না,
সে তরোয়াল নিয়ে সেনাপতি হতে চায়। সেনাপতি হওয়াই তার লক্ষ্য। বড় হলে সে যুদ্ধ করবে যাত্রায়, আর এটি যেন তার ধ্রুব লক্ষ্য। দিন 5 পরে যাত্রাপালা শেষ হয়ে গেল। আর এই কদিন অজয় তাদের বাড়িতে এত যাতায়াত করেছে যে অপুর যেন সে ভাই হয়ে উঠেছে। অপুর মতনই বয়সী ছেলে আর তার কেউ নাই শুনে সর্বজয়া তাকে ছেলের মতোই যত্ন করেছিল। দুর্গাও তাকে তার ভাইয়ের মতো স্নেহ করেছিল। এছাড়াও দুর্গা অজয়ের কাছ থেকে অনেক গান শিখেও নিয়েছিল। তার পিসিমার কথা অজয়কে বলেছিল। এছাড়াও 3 জন মিলে উঠানে গঙ্গা যমুনার খোপ কেটে তারা খেলাও করেছিল, ইত্যাদি ইত্যাদি। তারা বেশ ভালো সময় এই কয়দিন অতিবাহিত করেছিল। তার মায়ের সর্বজয়ার সব সময় মনে হতে থাকে, যাত্রা দলে থাকে, কি খায়, কোথায় ঘুমায়, বাচ্চা ছেলেটি কি কি করে বেড়ায়, এসব কথা ভাবছিল। হঠাৎ অজয় পুটলি থেকে 5 টাকা বের করে সর্বজয়ার হাতে দেয়। সে 5 টাকা সর্বজয়ার হাতে দিয়ে লজ্জা ভাবেই বলে যে দুর্গা দিদির বিয়ের সময় এই 5 টাকা দিয়ে তাকে শাড়ি কিনে দিও। সর্বজয়া বলে, না বাবা, টাকার দরকার নেই, তুমি মুখে বললে এটাই অনেক, আমার টাকা লাগবে না। তাছাড়াও তোমার সামনে অনেক টাকার দরকার, তোমাকে তো বিয়ে শাদী করতে হবে, সংসার করতে হবে, ঘর করতে হবে। যাই হোক, অজয় কিছুতেই মানছিল না। তবুও অনেক তাল বাহানা করে অজয়কে নিরস্ত করা গেল। শেষ পর্যন্ত সকলে মিলে বাড়ির সামনে দরজা পর্যন্ত কিছুটা রাস্তায় অজয়কে আগিয়ে দিয়ে আসলো। যাবার সময় সে বারবার বলে গেল, দিদির বিয়ের সময় যেন তাকে একটি পত্র দেওয়া হয়, সে অবশ্যই আসবে। গাবতলার ছায়ায় তারা যখন যাচ্ছিল, যেতে যেতে হঠাৎ তারা অদৃশ্য হয়ে গেল। রাস্তাটা বাঁক নিল এবং তারা চোখের আড়াল হয়ে অদৃশ্য হয়ে গেল। সর্বজয়ার বারবার মনে হতে থাকলো, এত ছোট্ট মানুষ এখন থেকেই উপার্জন করছে, আমার অপুও যদি। যাই হোক, এই পর্যন্তই ছিল এই রাজপুত্র অজয় যে অধ্যায়টি, তার আলোচনা। আমি পুঙ্খানুপুঙ্খভাবেই আলোচনা করেছি। আমরা পরবর্তী যে অধ্যায় রয়েছে সেটি নিয়ে খুব শিগগিরই আলোচনা করব। আজ তাহলে এটুকুই।